দেখেন ভাই ব্রাদার, পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সামনাসামনি মুখোশ খুইলা পইরা গেছে, এখন আর ধামা চাপা নাই, সরাসরি অ্যাকশনে কিন্তু যা বলে ডাইরেক্ট অ্যাকশন, একদম খোলাখুলি কথা বলে। অবশ্যই হবে, এই মাসেই হবে, আগস্টের 5 তারিখের আগেই হবে। এমন তথ্য এবার বেরিয়ে আসলো, এমন তথ্য সামনে আসলো যেখানে স্পষ্ট হয়ে গেল সেই 15 মিনিটের ফোন আলাপে কি কথা হয়েছে তাদের। আরেকটি খবর সামনে এসছে যেটি অপ্রকাশিত, আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু, কিন্তু বাস্তবে ঘটনাটা অন্যরকম। দেখেন, আজকে প্রকাশ পেয়েছে। এই তথ্য কি তারা আগে জানতো না? জানতো, কিন্তু প্রকাশ করেনি। সে আমেরিকান হোক, চাইনিজ হোক, যে দেশেরই হোক, তাদের বহু লোকের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ইউনূস সাহেব। অবশ্যই তাদের ইউনূস সাহেবের উপরে আস্থা আছে, কারণ ইউনূস সাহেবের একটা ফোনে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টার এই সফরে 3টি অস্ত্র কারখানা তুরস্ক তৈরি করবে বাংলাদেশে, এই চুক্তিগুলা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আর এই আলোচনা শুনেই দিল্লির ঘুম হারাম হয়ে গিয়েছে এবং এই কারখানার উৎপাদিত অস্ত্র শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিবে তুরস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়োর ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? জুলাই বিপ্লবকে নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। হামলার শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যমুনা বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 8 জুলাই তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক খালুক গুরগুন ঢাকা আসছেন। 24 ঘন্টার এই সফরে 3টি অস্ত্র কারখানা তুরস্ক তৈরি করবে বাংলাদেশে। আর এই আলোচনা শুনেই দিল্লির ঘুম হারাম হয়ে গিয়েছে। দিল্লি এখন দেখতে পাচ্ছে যে তুরস্ক যদি বাংলাদেশে 3টি অস্ত্র কারখানা তৈরি করে, তাহলে দিল্লির জন্য বাংলাদেশের উপর যে খবরদারি করা, বাংলাদেশকে যেভাবে তারা চুষে এবং বাংলাদেশকে যেভাবে তারা সামরিকভাবে শক্তিশালী হতে দেন নাই, দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার উপরে তারা খবরদারি করেছিলেন, সেই খবরদারিটি আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে করতে পারছেন না। আর এই অস্ত্র কারখানার চুক্তি একবার হয়ে গেলে, কারখানা তৈরি বাংলাদেশে একবার হয়ে গেলে, পরবর্তী সরকার যেই আসবে বাংলাদেশে তাকে অবশ্যই এই কারখানা কন্টিনিউ করতে হবে এবং এই কারখানার উৎপাদিত অস্ত্র শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিবে তুরস্ক। ইতিমধ্যে তুরস্কের অস্ত্র সাপ্লাই হয় বাংলাদেশের বাহিরে 30টি দেশে অলরেডি তাদের অস্ত্র ব্যবহার করছে। ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের ঢোন নাম করেছে এবং তুরস্কের সাথে যুদ্ধ করতে গিয়ে ভারত আজকে প্রকাশ করেছে যে তাদের 250 জন সেনা সদস্য নিহত হয়েছে মাত্র 3 দিনের যুদ্ধে। যেটা 3 দিন যুদ্ধটি টিকেনি, কিন্তু সেই 3 দিনের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে হারিয়েছে ভারত 250 সেনা সদস্য। এবং ভারত বলছে যে এট এ টাইম তারা 3টি দেশের সাথে যুদ্ধ করতে হয়েছে, একটি হলো পাকিস্তান, আরেকটি হলো তুরস্ক, আরেকটি হলো চায়না। চায়না এবং তুরস্ক পাকিস্তানের পিছনে ছিলেন, পাকিস্তানের সাথে ছিলেন। সে কারণে ভারতের এই বিশাল পরাজয় যে স্বল্প সময়ের ভিতরে 250 তাদের সৈন্য নিহত হয়েছে এবং 6টি যুদ্ধ বিমান এবং ফ্রান্সের রাফেল যুদ্ধ বিমান, যে রাফেল বিশ্বের বুকে এর আগে কখনো কোনো যুদ্ধে হারে নাই, সেই যুদ্ধে হেরেছে পাকিস্তানের কাছে, নাকি এটা চায়নার কাছে হেরেছে নাকি তুরস্কের কাছে হেরেছে, এই নিয়ে ভারতের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। ভারতের সরকার খুবই লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তানের কাছে। এছাড়া নতুন প্রজন্মের জন্য তৈরি করছেন যুদ্ধের ট্রেন আল্ট্রা এমবিটি যুদ্ধের যে ট্রেন, সেই ট্রেনটা দেখলেই আপনার কাছে আতঙ্কিত মনে হবে এবং সেই আতঙ্কিত করার মতনই তারা অস্ত্রাগার তাদের নিজের দেশে তৈরি করেছে, যেই অস্ত্র আজকে বিশ্বের বুকে তারা সুনামের সাথে বিক্রি করছে প্রায় 30টি দেশের মাঝে। আর বাংলাদেশে যদি তারা 3টি ফ্যাক্টরি করে 3টি অস্ত্রের কারখানা তৈরি করে, সেখান থেকে বাংলাদেশের প্রয়োজনীয়গুলা বাংলাদেশ ব্যবহার করবে আর এবং সেখান থেকে সেই বাকি অস্ত্রগুলা অন্যান্য দেশেও তারা বিক্রি করবে। নৌবাহিনীর জন্য তারা নতুন যুদ্ধ জাহাজ তৈরি করেছেন টিসিজি নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সেই টিসিজি যুদ্ধ জাহাজ বর্তমান সময়ে বিভিন্ন দেশের কাছে আতঙ্কের একটি জাহাজের নাম। সেটার মধ্যে অত্যাধুনিক সকল কিছুর ব্যবহার করা যায়। এটার উপরে যুদ্ধের জাহাজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে টিসিজির মাঝে। সেই টিসিজি সহকারে বাংলাদেশে যদি তারা সব ধরনের অস্ত্রের
কারখানার ভিতরে তারা কার্যক্রম শুরু করে, সেটা ভারতের জন্য একটি গলার কাটা নয়, শুধু ভারতকে শ্বাস ফালাতেও ভয় পেতে হবে। কারণ একদিকে বাংলাদেশ, অপরদিকে পাকিস্তান, অপরদিকে চায়না, সব কয়টা জায়গা থেকেই যদি ভারতকে শক্তিশালীভাবে মানে আক্রমণ নয় প্রতিরোধ করা যায়, আক্রমণ হলো হচ্ছে ফার্স্টে উইলিংলি করে থাকে। আক্রমণ ভারত করেছিল পাকিস্তানের উপর, পাকিস্তানের মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, এতিমখানা ভেঙেছে, আর পাকিস্তান পাল্টা জবাব দিয়ে তাদের 250 সোলজারকে মেরে ফেলেছে মাত্র 3 দিনের এই যুদ্ধে। এই যুদ্ধটা 3 দিন শক্তিশালীভাবে টিকে নাই। এরপরেই কিন্তু আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কথায় এই যুদ্ধটি বন্ধ হয়ে গেছে। তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাতে পায়ে ধরলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে করে হোক তার যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। স্বল্প সময়ে 250 সৈন্য যে মারা গিয়েছে সেগুলা কিন্তু ভারত তখন শিকার আসে নাই। আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, ভারত থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে তাদের 250 সৈন্য নিহত হয়েছে পাকিস্তানের সাথে এই স্বল্প সময়ের যুদ্ধের মাঝে। আর বড় বড় গোয়েন্দা বিভাগের কাছে কি আছে জানেন? এই যে যেমন ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই, যেটা ওই চালের দানা ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইয়ে দিলাম, তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয়, ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম, তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম। আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি। এখন আপনি যেখানেই যাবেন, যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে। আমি যেটা দিয়ে দিছি এখানে, ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে। আমি প্রতিদিন বলবো, মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে, আমি বলবো না, তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই, বলে দাও। ওই যে বলে দিচ্ছে ওটা আপনার ব্রেনে চলে গেছে। উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে বইলা দিবে এরকম কিছু কি হইলো এই সালাউদ্দিন সাহেবের সাথে? ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল? কারণ ওনার তো কোনো আবেগ নাই। এগুলো যাদের দিয়ে দেয় না তাদের আবেগ থাকে না। ওই যে মেইন জায়গা থেকে, হেডকোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেইভাবেই পরিচালিত হবে এরা, এদের কোনো আবেগ থাকে না। যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই। ওনাকে এরকম কিছু দিয়ে দিল কিনা কে জানে, এগুলো পরীক্ষা করতে হবে। অযথা একটা মানুষকে ভুল বোঝা যাবে না। ওনার কেন আবেগ নাই এটা তো ভাই বড় প্রশ্ন, তাই না? একটা মানুষ হয়ে কেন আবেগ থাকবে না? উনি সরাসরি বলে দিছে এই জুলাই অভ্যুত্থান এটা একটা আবেগ, আবেগের কোনো স্থান নাই সংবিধানে। হ্যাঁ, উনি বলে দিছে এই যে জুলাই অভ্যুত্থান, এই যে এই বিপ্লব, এই জুলাই সনদপত্র, এটার কি বৈধতা আছে? আইনি কোনো বৈধতা নাই, রাজনৈতিক কোনো বৈধতা নাই। রাজনৈতিক বৈধতা খুঁজতেছে উনি ওইখানে, এবং এটার সাথে নাকি আবেগ জড়িত সবাই। হ্যাঁ ভাই, আবেগ জড়িত। কালিয়াকুড়ের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে। আপনি টাঙ্গাইলের যে আপনার নেতা আছে, যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে, ওই নেতারে যদি আপনি বহিষ্কার করে দিতেন, তাহলে তো টাঙ্গাইলের সমস্ত ওই যে ছোট ছোট লেভেলের নেতা কর্মীরা সাবধান হয়ে যেত। হ্যাঁ, ওই ছোট ছোট নেতা কর্মী হাজার বহিষ্কার করে কি লাভ? একটা বড় নেতারে বহিষ্কার করেন না যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটলো, তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো, তুই থাকতে কেন এই বালুর মহল দখল হইলো, তুই থাকতে কেন আসামি ছিনতাই হইলো থানা থেকে। ওই নেতার ওই বড়টারে বহিষ্কার করেন, বড়টারে, তাহলে ছোটগুলা সাবধান হয়ে যাবে। এইভাবে হাজার কেন লাখ বহিষ্কার করে কিছু করতে পারবেন না। এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো, এই কথাটা কি বলা ঠিক হয়েছে? এই যে জুলাই সনদপত্র একটা আবেগ, এই আবেগের কোনো স্থান নাই, বৈধতা নাই, রাজনৈতিক বৈধতাও খুঁজে পান না। আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান আপনাদের হকদার, আপনারাই এর দাবিদার। এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না। দেখেন ভাই ব্রাদার, পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সামনাসামনি মুখোশ খুলে পইরা গেছে, এখন আর ধামা চাপা নাই, সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল। আগে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো, কিন্তু ইদানিং ওনার কথা শুনছেন পুরাপুরি চরমনাই পীর সাহেবের মতো, যা বলে ডাইরেক্ট অ্যাকশন, একদম খোলাখুলি কথা বলে যে এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা ধর্ষণকারী, এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, সরাসরি বলে। জামাত ইসলাম এখন সরাসরি বলে, এনসিপি তো সরাসরি বলবেই, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে। ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, আপনারা একটা ঐক্য করতে পারেন না, একটা জায়গায় বসছিলেন, কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডাখানা আখ্যাতি দিয়া দূরে সরে গেলেন। আপনারাই কিন্তু বিতর্কিত করলেন, আপনারাই কিন্তু ঐক্য থেকে সরে গেলেন। আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো সব দল একসঙ্গে, তার মানে কি ফলাফল শূন্য? হ্যাঁ ভাই, শূন্যই তো দেখা যাচ্ছে। কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল, যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে। আপনাদের কথাই যদি শুনবে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যারা রক্ত দিল, যারা শহীদ হইল, তাদের চাওয়া কোথায় যাবে? তাদের চাওয়াকে ফেলে দিয়া আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার, এরকম কিছু আশা করেন নাকি? আপনারা মনে করেন আন্দোলন কইরা, যমুনা ঘেরাও কইরা আপনারা আদায় করে নিবেন? পারবেন না। নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু, নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে। সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন। আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন, জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না? অবশ্যই হবে, এই মাসেই হবে, আগস্টের 5 তারিখের আগেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ,
রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়োর ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক। আরে সালাউদ্দিন চুপ মারানি, তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায়ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা। তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া যাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস। এখন তুই যমুনা ঘেরাও করবি? তোর পুটকি ছিড়া দেব কুত্তার বাচ্চা। তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন। তুই বদি হ, বদির যোগ্যতা আছে তোর। তোর আর কি মানে যোগ্যতা আছে হারামজাদা? তুই যমুনা ঘেরাও করবি? তোর পাশার বাকর ভেঙ্গা ফেলাইব শুয়ারের বাচ্চা। দর্শকবৃন্দ, বাংলাদেশে একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক শুয়োর বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে। সেই শুয়োরের বাচ্চা বসে এখন বলে সে যমুনা ঘেরাও করবে। কুত্তার বাচ্চা আই জবদেই সীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে, ভারতীয়রা মারছে। সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি? সালাউদ্দিন বলে নাই। সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয়, চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। সালাউদ্দিন একদিন বলছে, বলে নাই। কিন্তু শুয়ারের বাচ্চা কোনো কথা নেই, বাচ্চা নাই, উঠে আমরা যমুনা ঘেরাও করবো। আরে শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই একদিনও কথা প্রণয় ভার্মারে যে আমি জুতা মারবো, বলে নাই। কারণ কি জানেন? প্রণয় ভার্মা ওর আব্বা লাগে, প্রণয় ভার্মা ওর স্বামী লাগে, প্রণয় ভার্মা ওর দুলাভাই লাগে। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই মনে করিস কি তুই বাল জানিস? লেখাপড়া বাল করছিস হারামজাদা শুয়ার। দর্শকবৃন্দ, আমার কাছে কেন বিরক্ত লাগে? এই কুত্তার বাচ্চার মুখ হয়েছে 2 ইঞ্চি, কথা কয় 20 ইঞ্চি। হারামজাদা শুয়োর। আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারে। কুত্তার বাচ্চা একবার বলে নাই আমি ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। এই কুত্তার বাচ্চা একবার বলে নাই সালাউদ্দিন যে আমার দেশ সম্পর্কে এতগুলো মিথ্যা কথা ভারতে প্রচার করা হয়, আমি একবার ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। কেন ওখানে যাচ্ছে না? কেন যায় না? সালাউদ্দিনের পিছনে 2টা শক্তি আছে। বিএনপি তার সামনে কুতুকুতু করে, বিএনপি তার পিছনে কুতুকুতু করে, কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত এবং খানকির পোলার পিছনে বাংলাদেশের আরেকজন নব্যবিদ্যাপর খানকির পোলা আছে, নাম হচ্ছে জনাব ওয়াকারুজ্জামান। সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ, এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কোথেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকবা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি। রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেলে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটু নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানে জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কোথাও লেখা? এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান, নাকি রয়ের দালাল কোনো একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে? কথা সাবধানে বলো। এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই যে তুমি এখন শুনতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম টাইম ধরে, তুমি একটি নতুন জীবন পাইছো, এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো। তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো? এটা চোরা কারবারির মতন। সারাদিন চোরা কারবারি ছাড়া, চাউলের মজুদদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায়। এটা আল্লাহকে বিপদে পেলা। তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে। এখন ভাবতেছো নামাজ পড়লে তাহলে তোমার সব মাফ করে দিবে। আল্লাহকে বিপদে ছাড়া ফেলা ছাড়া কি এটা? রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতিতে নাইমো না, আসো না। মায়ের একটা মাটিতে পড়বে না, শুধু তুমি না, তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে, সেটা র হোক আর তারেক জিয়াই হোক,
সবগুলা শেষ হয়ে যাবে। এটা বুঝে শুনে কথা বলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।